একটি শান্ত রাত, ঢাকার ধানমন্ডির একটি ফ্ল্যাট, এবং সেই রাতেই ঘটে যায় বাংলাদেশের ইতিহাসে সবথেকে রহস্যময় এবং আলোচিত ঘটনা। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি, যাদের নৃশংস মৃত্যু আজও বাংলাদেশের মানুষের মনে দাগ কেটে আছে। ঘটনাটি 10 বছর পেরিয়ে গেলেও প্রশ্ন রয়ে গেছে একটাই: সেদিন রাতে আসলেই কি ঘটেছিল, কেন এবং কি কারণে তাদের এত নৃশংসভাবে হত্যা করা হলো, কে বা কারা এর সাথে জড়িত? আসুন আজ আমরা খুঁজে বের করার চেষ্টা করব সে রাতের পর্দার আড়ালের সত্য। সাংবাদিক দম্পতি নৃশংসভাবে খুন হন সাংবাদিক দম্পতি সাগর রুনি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শাহরিয়ার ইমতিয়াজ। আজকে আমরা এমন একটা কেস নিয়ে আলোচনা করব যেটা শুনলে আপনার মনে হবে, সিরিয়াসলি এটা কি আসলেই হচ্ছে? আমরা কথা বলছি সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার এবং মেহরুন রুনির সেই ডাবল মার্ডার কেস নিয়ে, যা ঘটেছিল 2012 সালের 11ই ফেব্রুয়ারি। এই কেসটা বাংলাদেশের জন্য কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এটা শুধু একটা খুনের ঘটনা নয়, এটা একটা রাষ্ট্রের ভিতরের সেই সিস্টেমের একটা স্পষ্ট প্রতিচ্ছবি, যেটা আসলে বিচার দিতে কতটা ব্যর্থ। ভাবুন তো, একটা দেশের সবচেয়ে সুরক্ষিত বলে বিবেচিত জায়গায় একজন প্রভাবশালী মিডিয়া পার্সোনালিটি এবং আরেকজন প্রতিষ্ঠিত সাংবাদিককে নির্মমভাবে হত্যা করা হলো। এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট কি জানেন? প্রায় 13 বছর হয়ে গেল এই কেসটির তদন্ত রিপোর্ট দাখিল হয়েছে 98 বার। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, 98 বার। এটা কি কোনো সিরিয়াস তদন্তের লক্ষণ, নাকি আমাদের সঙ্গে যোগ করা হচ্ছে? ঘটনার পরপরই সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি এসেছিল 48 ঘন্টার মধ্যে খুনিদের ধরা হবে, কিন্তু সে 48 ঘন্টা পেরিয়ে এখন প্রায় 4745 দিনেরও বেশি সময় কেটে গেছে। তদন্তের দায়িত্বে ছিল প্রথমে পুলিশ, তারপর ডিবি, এবং অবশেষে দেয়া হলো বাংলাদেশের বিশেষায়িত সংস্থা র্যাবকে। কারণ খুনের মোটিভ বা কারণটাই তারা খুঁজে পাচ্ছে না। এখন প্রশ্ন হলো, এমন একটা হাই প্রোফাইল কেসে, যেখানে পুরো দেশের নজর ছিল, যেখানে তদন্তের দায়িত্বে ছিল দেশের সেরা এজেন্সিগুলো, সেখানে কেন তারা একটা সাধারণ মোটিভও খুঁজে পাচ্ছে না? এর পেছনে কি শুধুই তদন্তের দুর্বলতা, নাকি আরও গভীরে এমন কোনো পাওয়ারফুল ফ্যাক্টর কাজ করছে যেটা চায় না এই সত্যটা কখনো সামনে আসুক? আসুন এই প্রশ্নগুলোই আমরা আজকে একটু খুঁজে দেখার চেষ্টা করি। একটা জাতির বিচার ব্যবস্থা মেরুদণ্ড আসলে দাঁড়িয়ে থাকে এ ধরনের কেসগুলি নিষ্পত্তির উপর। আর এই কেসটা আমাদেরকে দেখাচ্ছে যে সে মেরুদণ্ডে আসলে কতটা পচন ধরেছে। যেহেতু তদন্ত সংস্থা ঘটনাটি নিয়ে কোনো চূড়ান্ত তথ্য দিতে পারেনি, তাই ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে কয়েকটি তথ্য ও সন্দেহের কথা বহুল প্রচলিত আছে। পয়েন্ট নাম্বার 1, পেশাগত কারণে হত্যা। সাগর সরোয়ার এবং মেহরুন রুনি দুজনেই অত্যন্ত পেশাদার এবং সক্রিয় সাংবাদিক ছিলেন। হত্যাকাণ্ডের পর সাগর সরোয়ারের একটি ল্যাপটপ এবং একটি গুরুত্বপূর্ণ মোবাইল ফোন গায়েব হয়ে যায়। ধারণা করা হয় এই ল্যাপটপেই এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য ছিল যা প্রকাশ পেলেই বড় কোনো প্রভাবশালী মহলের কোনো ক্ষতি হতে পারত, এবং খুনিরা সেই তথ্য গায়েব করতেই ল্যাপটপটি নিয়ে যায়। কিছু গোয়েন্দা সূত্রে জানা যায়, সাগর রুনি দম্পতির কাছে 2010 সালের বিডিআর বিদ্রোহ অর্থাৎ পিলখানা হত্যা মামলার কিছু অত্যন্ত গোপন বা স্পর্শকাতর ফুটেজ ও তথ্য ছিল। পিলখানা ভিডিওটা ছিল এরা সিডি করার জন্য এক স্টুডিওতে দিছে, স্টুডিওরা লিক। এই তথ্যগুলো কোনো প্রভাবশালী মহলকে ঝুঁকিতে ফেলতে পারত, তাই সেগুলোকে বন্ধ করতেই এই হত্যাকাণ্ড চালানো হয়। তখন বিরোধী রাজনৈতিক দল ও বিভিন্ন সূত্র থেকে অভিযোগ করা হয় যে ক্ষমতাসীন বা প্রভাবশালী মহলের দুর্নীতি বা অন্য কোনো গুরুত্বপূর্ণ তথ্য তাদের হাতে ছিল, যার কারণে তাদের টার্গেট করা হয়। পয়েন্ট নাম্বার 2, পূর্ব পরিচিত কেউ জড়িত থাকার সন্দেহ। এই মামলার দীর্ঘ ও জটিল তদন্তে বহু নাম এসেছে, বহু সন্দেহ দানা বেঁধেছে, কিন্তু একটি নাম যা প্রথম থেকেই শিরোনামে ছিল: তানভীর রহমান। তানভীর রহমান ছিলেন রুনি ও সাগরের এক ঘনিষ্ঠ পারিবারিক বন্ধু। হত্যার পর স্বাভাবিকভাবেই তিনি নিহতদের পরিবারের পাশেই ছিলেন, কিন্তু তদন্ত যত এগোতে থাকে রহস্য ততই ঘনীভূত হতে থাকে। এরপর ঘটনার প্রায় 8 মাস পর 2018 সালের অক্টোবর মাসে হঠাৎ তাকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু কেন? তদন্তকারী সংস্থাগুলোর প্রাথমিক বক্তব্য ছিল ব্যক্তিগত সম্পর্কের জটিলতা বা অন্য কোনো অভ্যন্তরীণ বিরোধের জের ধরে
এই হত্যাকাণ্ডটি ঘটতে, আর এই সন্দেহের তীর গিয়ে পড়েছিল তানভীরের দিকে। তানভীরকে সন্দেহের জন্য পুলিশের হাতে 3টি কারণ ছিল। 1 নম্বর কারণে বলা হয় রুনির সঙ্গে তার ঘনিষ্ঠতা, যদি এই তথ্যের কোনো দৃঢ় প্রমাণ কখনোই জনসম্মুখে আসেনি। 2 নম্বর কারণ, ঘটনার সময় তার অবস্থান পুলিশের কাছে সন্দেহজনক মনে হয়। 3 নম্বর কারণ অবশ্য, পুলিশ যখন তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে তার কিছু বক্তব্যের ভিতর কিছু অসঙ্গতি দেখা যায়। তখন তাকে রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। 7 মাসেরও বেশি সময় তিনি কারাগারে কাটান, কিন্তু দীর্ঘ তদন্তে এমন কোনো একটা প্রমাণ পাওয়া যায়নি যা সরাসরি তাকে খুনের দায়ে অভিযুক্ত করতে পারে। মামলাটির জটিলতা এখানেই শেষ। সাগর রুনি হত্যা রহস্য আজও বাংলাদেশের একটি অমীমাংসিত অধ্যায়। আপনারা কি মনে করেন, এটি একটি পরিকল্পিত হত্যা নাকি হঠাৎ কোনো ঘটনার ফল? আপনার মতামতটি কমেন্ট করে জানান। এমন আরও ডকুমেন্টারি ভিডিও পেতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতন এখানেই, সবাইকে ধন্যবাদ।